যত যাই বলেন অনেক ধরনের মানুষের কাছেই আসলে জামাত শিবির ব্যাপারটা একটা মানে ট্যাগ তো হয়েই আছে, অনেক দিন ধরেই হয়ে আছে। হাদিকে কিন্তু অনেকে আসলে এইভাবেও চিনে, যেহেতু জামাত শিবির। এখন জামাত শিবির ভালো না খারাপ ওই তর্কে যাচ্ছি না। ওই ভাইয়ের যে এই যে হুজুর বা মাদ্রাসা এই লাইনে গেলেই বা একটু এরকম লেবাস ধরলেই জামাত শিবির হইতে হবে, এই যে এই ব্যাপারটা যে একটা মানে আছে, সো এটাও অ্যাড করতে চাই আর কি, যদি পুরাটা মিলায়া বলতেন আর কি। আচ্ছা, আমি একটা একটা করে বলি, কারণ দুইটা একসাথে বলতে গেলে আরো কনফিউজড হয়ে যাবো। প্রথমটা বলি হচ্ছে, হ্যাঁ, মিডিয়ার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধরো মিডিয়া লেখে নৌকা ডুবিতে 3 পুলিশ সহ 2 জন নিহত। মানে অ্যাজ এ পুলিশ মানুষ না আর কি, 3 পুলিশ সহ 2 জন নিহত, মানে মানে নিহত বাকি দুইজন মানে যে নিহত হইছে, একজন পুলিশ, একজন শিক্ষক, একজন হয়তো বেকার। তো দিন শেষে তো মানুষ, নিহত মানে নিহত। ওই অনেক সময় মিডিয়া বুঝে করুক না বুঝে করুক এটা করে ফেলে। আর দুইটা হচ্ছে আমাদের মিডিয়া দীর্ঘদিন ধরে, কি বলবো, মানে আমাদের মিডিয়া দীর্ঘদিন ধরে ঠিক না, আমাদের মিডিয়া আসলে কোনো কালে আপ টু দি মার্ক ছিল না। আমাদের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া কোনো কালে আপ টু দি মার্ক ছিল না। যে ইত্তেফাককে নিয়ে আমরা গর্ব করি, সেই ইত্তেফাকও কিন্তু তোমার এক ধরনের পলিটিক্যাল প্রোপাগান্ডা পত্রিকা ছিল। এবং আমরা পত্রিকা বলতে বুঝতাম হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শ প্রচার করবে। তো প্রত্যেক পত্রিকার একটা মতাদর্শ আছে, তো তারা এটা প্রচার করতো। ইত্তেফাকের, তুমি যদি ইত্তেফাক ইগুলা দেখো পুরানো সংখ্যাগুলো, তাহলে বুঝবা যে মানে পত্রিকার যে এলিমেন্ট বা নিউজের যে এলিমেন্ট এটার মধ্যে খুব কমই ছিল, বরঞ্চ এটা এক ধরনের রাজনৈতিক বিবৃতির ব্যাপার ছিল। আমাদের মিডিয়া আসলে ওই জায়গায় কখনোই ছিল না বাংলাদেশে। ইদানিং আস্তে আস্তে আসতেছে, এই 54 বছর পর আমরা ফাইনালি বুঝতে পারতেছি যে আসলে নিউজ মিডিয়ার চেহারা কিরকম হওয়ার কথা। তাদের ক্ষেত্রে মিডিয়ার ন্যারেটিভ গুলো খুব দুঃখজনক ছিল, প্রচন্ড রকমের দুঃখজনক ছিল। বিশেষ করে আমি যে খবরটার কথা বললাম, বিবিসি বোধহয় ওই খবরে 5 বার এই কথাটা উল্লেখ করছে যে 5 থেকে 6 বার অশালীন বক্তব্য, এই কথাটা সে উল্লেখ করছে। অথচ বিবিসি কিভাবে এটা মিস করে যে হাদি একজন কবি ছিল, তার একটা কবিতার বই বের হয়েছিল, বা বিবিসি বা এটা কিভাবে মিস করে যায় সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, বা তার বা সে মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে সে ই করছে। বিবিসি যেগুলি মিস করার কথা না, বিবিসি হয়তো চেরি পিক করছে এখানে, তার কাছে যেটা মনে হয়েছে যে তথ্য দেয়া দরকার সে দিচ্ছে, যেটা আসলে হাদিকে চিনতে, মানে কেউ একজন নতুন লোক যদি, ধর একজন বিদেশি যদি এই বিবিসির এই রিপোর্টটা পড়ে, তার কাছে মনে হবে যে হাদি একজন অ্যানার্কিস্ট, একজন মৌলবাদী, একজন ডানপন্থী একজনই। অথচ হাদির কিন্তু এখন আমরা ভিডিও দেখতেছি, হাদি গানের তালে তালে নাচতেছে, কোন একটা বাউল গানের তালে তালে সে নাচতেছে। সো এই ব্যাপারে মিডিয়া গুলোর সতর্ক হওয়া প্রচন্ড ভাবে দরকার। আমি তোমাদেরকে মিডিয়ার সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে তুমি বুঝবা। যেমন আওয়ামী লীগ আমলে মিডিয়া, এমনকি প্রথম আলো থেকে শুরু করে সবাই এই কাজটা করতো। ধরো পুলিশ 4-5 জনকে হাজির করছে, 2 সাইডে পুলিশ দাঁড়ায় রয়েছে, ওইখানে তারা ক্যাপশন দিতেছে 5 জন জঙ্গি পুলিশের হাতে গ্রেপ্তার। ওই যে 5 জনকে ধরছে, এদেরকে জঙ্গি বলতেছে হচ্ছে পুলিশ। সে আসলে জঙ্গি না, নাকি জাস্ট দাড়ি টুপিওয়ালা লোক, এইটা প্রমাণ হবে হচ্ছে কি ট্রায়ালের পর। এইখানে কিভাবে ক্যাপশনটা লিখতো, এখানে লিখতো যে সন্দেহভাজন জঙ্গি হিসেবে, সন্দেহভাজন শব্দটা তারা বলতো, বা পুলিশের অভিযোগে জঙ্গি হিসেবে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তুমি আগেই জঙ্গি বানাই দিতে পারো না। এই ভুলটা আমরা মিডিয়ায় দীর্ঘদিন করছি। পুলিশ যে রিপোর্টটা দিচ্ছে, যে ছবি বলছে, পুলিশ বলছে জঙ্গি, আমরা বলছি জঙ্গি, চাপাই দিচ্ছি। পুলিশ বলছে খুনি, আমরা বলছি খুনি। আমরা এখনো কিন্তু যে আসামি গ্রেপ্তার, আসামি তো গ্রেপ্তার হয় না, হয় হচ্ছে সন্দেহভাজন গ্রেপ্তার, আসামির হয় হচ্ছে সাজা। আমরা এখনো লিখি যে আসামি গ্রেপ্তার, দেখবা সমস্ত পত্রিকা লিখতেছে আসামি গ্রেপ্তার। আরে সে তো আসামি না, মানে সে হচ্ছে সন্দেহভাজন, হয়তো সেই আসামি, কিন্তু এটা বিচারের পর প্রমাণিত হবে যে সে অপরাধী কি অপরাধী না। যাই হোক, সেই আলাপ অন্য তো মিডিয়ার এই জায়গাটা। এবং এই জন্য আমাদের এই যে তোমাদের মতো তরুণদেরকে মিডিয়ার ব্যাপারে আগে আসতে হবে, যে নতুন মিডিয়া তৈরি করতে হবে। পুরান মিডিয়া এখন তো, মানে পুরান মিডিয়া নিয়ে আমাদের ভাবতে হবে না, পুরান মিডিয়া এখন কেউ আসলে পড়েও না,
ম্যাক্সিমাম পত্রপত্রিকা টিভি চ্যানেল পড়ে না, নতুন মিডিয়া তৈরি করতে হবে। তোমরা যখন নতুন মিডিয়া তৈরি না করবা তখন হচ্ছে ওই যে এরকম ওই নিউ ইয়র্ক থেকে একজন গালিগালাজ করবে, বলবে খাট কাঁপানো ভিডিও ছেড়ে দেবো, প্যারিস থেকে আরেকজন হুমকি দেবে, ওগুলোই চলবে। সো তোমাদেরকে 9 to 5 জব করে এটা কঠিন, তারপরে তোমরা একটু চেষ্টা করো এই কথাগুলো বলতে, এটা খুব দরকার। কারণ আহ, জায়গাটা তো ফাঁকা আছে, এই জায়গাটা তো পূরণ করতে হবে। আমরা কেবল মানুষজনকে বকা দিলে তো হবে না, যে মানুষজন কেন ছাগলের মতো এই ছাগলের লোকজনের কথা বিশ্বাস করে। আহা, আমরা যারা ছাগল না তারা তো মিডিয়াতে কিছু সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট কি আমরা দিচ্ছি না তো, না। আছেই কেবল ছাগলের কন্টেন্ট। তোমাদের মনে আছে কিনা জানি না, একসময় ইউটিউবে সার্চ দিলে, বাংলায় সার্চ দিলে খালি অশ্লীল জিনিস পাওয়া যেত, সমস্ত অশ্লীল জিনিস পাওয়া যায় একটা সময়। ইউটিউব মানে আর কি এটা একটা কি, এখন দেখো ইউটিউবে কিন্তু অনেক ভালো জিনিস পাওয়া যায়। তার মানে কি ইউটিউব এই জন্য দায়ী না, দায়ী হচ্ছে যারা কন্টেন্ট প্রোভাইডার, আমরা যারা ভালো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আমাদের একটা একসময় কিন্তু ইউটিউব অনেক জঘন্য একটা জায়গা ছিল, কিন্তু যখন ভালো কন্টেন্ট আসা শুরু করলো তখন ইউটিউব একটা বিরাট রিসোর্স। ইউটিউব থেকে আমি রান্না শিখছি, ঠিক আছে, সিরিয়াসলি ইউটিউব থেকে আমি রান্না শিখছি, ইউটিউব থেকে আমি ভিডিও এডিটিং শিখছি। সো এটা একটা সাংঘাতিক জায়গা। সো এটা হচ্ছে মিডিয়ার দায়িত্ব এবং মিডিয়ার ন্যারেটিভের জায়গা আমাদের নতুন মিডিয়া তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা আমাদেরকেও যেমন বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষদেরকেও বুঝতে হবে যে কেউ খাওয়াচ্ছে আর তুমি খাচ্ছ, কেউ দেখাচ্ছে আর তুমি দেখছো, কেউ নাচাচ্ছে আর তুমি নাচছো, এই গেমের বাইরে তোমাকে ভাই যাইতে হবে। তুমি একজন মানুষ, তোমার নিজস্ব বিচার বুদ্ধি লজিক সিস্টেম সবই আছে, তাই খাটানোর চেষ্টা করো, এক। আর দুই, যে দাড়ি টুপি বা হুজুর বা দাড়ি টুপি দেখলেই জামাত, আমার কথা হচ্ছে হাজি যদি জামাত করতো তাহলে তো সে জামাতে যোগ দিত, আবার সে জামাত হইলেও কিন্তু আমার কোনো প্রবলেম নাই, জামাত তো নিষিদ্ধ কোনো দল না এখন, ঠিক আছে। সো আমার কথা হইতেছে যে দাড়ি টুপি দেখলেই সে স্বাধীনতা বিরোধী, বা ইসলামপন্থী দেখলেই সে স্বাধীনতা বিরোধী, বা অমুক দেখলেই সে তমুক, হ্যাঁ, সে জঙ্গি। আমাদের আমাদের এই যে পারসেপশন, এই যে মনস্তত্ত্ব এবং এই যে মিডিয়া যে পোলারাইজেশনটা করছে, এটা আমাদের জন্য আখেরে খুব খারাপ হয়েছে। আখেরে কতখানি খারাপ হয়েছে এটা আমরা এখন বুঝতে পারতেছি। একটা সময় ছিল যখন ধরো ইসলামপন্থীরা নিজেদেরকে খুব ভাবতো যে আমরা খুব চিপার মধ্যে আসছি, আমরা খুব ভয়ের মধ্যে আসছি, দাড়ি টুপি দেখলে আমাদেরকে জঙ্গি ভেবে ধরে নিয়ে যাবে। এই ভয়টা সে 16 বছর তার বুকের মধ্যে বয়ে বেড়াইছে, এখন ওই ভয়ের প্রতিক্রিয়া সে দেখাচ্ছে। এখন তার কাছে মনে হইতেছে যাই আমি অমুক ভাঙ্গে আসি, তমুক ভাঙ্গে আসি, আমাদের সাথে এই করছে তাই করছে। এটা তো কোনো সোসাইটির লক্ষণ হইতে পারে না। বরং আমাদের উচিত কি, আমাদের উচিত হচ্ছে যে আমাদের এই ধরনের যে আমরা যে বাইনারি ডিসিশনে পৌঁছাই যাই খুব সহজে যে বাইনারি ডিসিশনে পৌঁছাই যাই, এই জিনিসটা থেকে, আমাদের এই হ্যাবিটটা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। কালকে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসে, ধরো সে বাংলাদেশে ঢুকলো, কালকে যদি শেখ হাসিনার গায়ে কেউ আগুন লাগাইতে যায়, আমি রবি সবার আগে সেটার প্রতিবাদ করব, সবার আগে। আমি বলবো না, এটা করা যাবে না, তাকে আইনের হাতে সোপর্দ করা হোক, বিচার হোক, এবং সেই বিচার অবশ্যই ন্যায় বিচার হইতে হবে, এবং তাকে অবশ্যই আত্মপক্ষের পূর্ণ সহযোগিতা করতে হবে, সে যাতে আত্মপক্ষ সমর্থন করতে পারে। তাহলে কিন্তু ভাই এই যে এখন যে মনে করেন মানে দীপু দাস ওনাকে যে এভাবে পিটায় মারা হলো এবং আগুন দেওয়া হলো এবং তারপর নারায়ে তাকবীর বলে ভিডিও করা হচ্ছে, এই ধরনের অ্যাক্টিভিটিস তো আপনার এই ন্যারেটিভটা কি মানে স্ট্যাবলিশড করতেছে, মানে এটা আসলে এই মুহূর্তে মানে বাংলাদেশ রুয়ান্ডা হয়ে যাবে বা নাইজেরিয়া হয়ে যাবে, কেনিয়া হয়ে যাবে বা আফগানিস্তান হয়ে যাবে, এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে তো এই ধরনের এক্সাম্পল গুলো খুব বেশি সেপারেট না। এক্স্যাক্টলি সেপারেট, এবং আমরা তো আসলে সোসাইটি থেকে কি ওই জায়গায় নিয়ে যেতেছি না, আমরা কি সোসাইটি, এটা কি কোনো সভ্য, মানে আর কি সভ্য কি, মানে এটা এমনকি অসভ্য লোকেরাও তো এটা করবে না, যে একটা মানুষকে আমি ধরে নিলাম, এখন তো তদন্তে প্রমাণিত হয়েছে পুরোটাই ছিল হচ্ছে মানে সে ধর্মের কোন, আমি ধরে নিলাম সে ধর্মকে অবমাননা করছে, আমি ধরে নিলাম, তার মানে এই তোমার কি এইটার সুযোগ আছে, তুমি তার বিচার করবা? এই মুভমেন্ট গুলোকে আসলে মানে মানে মোটিভেট করতে হলে আপনার, মানে আমি যেমন মানে এভাবে চিন্তা করতেছিলাম যে মানে নৃশংসতার তো একটা লেভেল থাকে। কিছুদিন আগে দেখছি একটা মানুষকে পাথর চেপে মেরে ফেলা হচ্ছে,
তখন যারা করলো তারা কয়েকজন মিলে এটা করলো, তখন প্রচন্ডভাবে নাড়া খেলাম। তারপর দেখতেছি একজন মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে, নারায়ে তাকবীর বলা হচ্ছে। তখন মনে হচ্ছে নৃশংসতার কি কোনো মানে লিমিট নাই, আমরা কি পার হয়ে যাব? এবং মাঝে মাঝে প্রায় মনে হয় আমরা কি আগে থেকে এরকম ছিলাম, নাকি এখন সোশ্যাল সাইটটা অনেক বেশি আমরা দেখতে পারি দেখে আমরা মনে করি এরকম। কিন্তু আসলে এই যে মানে প্রচন্ড এই যে মব, অনেকগুলো মানুষ মিলে একই সাথে করতেছে, সবাই মিলে ভিডিও করতেছে, এইটার জন্য আসলে মনস্তাত্ত্বিক যে মাস পিপলের যে মুভমেন্ট এবং তাদের যে তারা সবাই মিলে এটা করতেছে, ভিডিও করতেছে, এই যে চিৎকার করছে, মানে এটাকে মোবিলাইজ করতে কি ধরনের মেন্টালিটি থাকা উচিত, কিভাবে এটা ওরা মানে মোটিভেশনটা পায়? ভাই এইটার- এটা কি আসলে মানে কিন্তু এটা কি আসলে মানুষেরই ইনহেরেন্ট নেচার না, যে উস্কায় একজন দুইজন, লিডার তো একজন দুইজন, সাথে মানুষ নাচতে থাকে বাকি 10 জন যারা একটু মনে করেন কম বুঝে, ওর খালি একটা লিডার দরকার নাচানোর। না, আমার কাছে মনে হয় না যে মানে এই 2025 সালে এসে মানুষের মধ্যে ওই ইনস্টিংটা কাজ করে যে সে, যেখানে 2025 সালে এসে মানুষ একটা প্রাণীকে হত্যা করে না, একটা বিষাক্ত সাপকেও সে ধরে তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, সে মনে করে যে একটা প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে। সেখানে আমার মনে হয় না 2025 সালে এসে কোনো মানে এভারেজ শিক্ষিত কোনো মানুষের মনে মনে হইতে পারে সে আরেকটা মানুষকে মেরে ফেলবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের ভেতর একটা পশু বাস করে আমরা বলি, বা একটা জন্তু বাস করে, বা একটা রাক্ষস বাস করে। তো তারপরও আমরা তো সেই আদিম বর্বরতা হাজার বছর পেছনে ফেলে তো আজকে 2025 সাল, তাই না? So আমার মনে হয় না এটা মানুষের না ভাই, না ভাই, মানে instinct এ এটা কাজ করতেছে। আমার কাছে ও- মনে হয় যে, আচ্ছা তুমি বলো। মনে হ্যাঁ, আমি মনে করেন যে আগুনটা তো বা মনে করেন কিছু একটা করতেছে আসলে 1-2 জন মানুষই, বাকিরা তো সব ভিডিও টিডিও করতে দাঁড়াই যেতেছে। যে 1-2 জন করতেছে, বা মনে করেন ইয়া আছে কেউ, লোকজন আর কি ঢুকাই দিচ্ছে যে স্পাই ও এগুলা করবে, এগুলা করে বের হয়ে যাবে, একটা মনে করেন গ্যাঞ্জাম সৃষ্টি করা যাবে। ও তো মনে করেন একটা কিছু বলে, একটা মনে করেন ইয়া বলে গেল না এরকম, যে ও এর নামে এই কথা বলছে, ও এত বাজে একটা কথা বলছে, আসলে ওরকম বলে নাই। কিন্তু তখন মনে করেন এট দ্যাট মোমেন্ট ও এমন একটা কথা বলে যেটা মনে করেন আপনার মাথা মনে করেন এটা কি বললো, এটা কি বললো, তাইলে ঠিক আছে, আচ্ছা যা করছে করছে, আমি এখন ছবি তুলতে থাকি। না, আমার কথা হইতেছে হ্যাঁ, হ্যাঁ, এরকমই তো মানুষ, তো এরকমই আমরা সবাই তো এরকমই। মানে আমার কাছে মনে হয়েছে সায়েন্স ল্যাবে আমি নিজের চোখে ইয়া দেখছি, মানুষ মানে ট্রাকে ধাক্কা খেয়ে মরে গেছে, আমি বেকুবের মতো তাকায় ছিলাম, বুঝছেন? আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বোকা, 2-1 জন আছে লিডার, ওরা হচ্ছে না, মানুষকে নাচায়। ম্যাক্সিমাম মানুষ বোকা না। আমি তোমারে যদি বলি, 20 বছর আগে এরকম বা ঢাকায় একটা ঘটনা ঘটছে, 20 বা 30 বছর আগে, আমার সালটা খেয়াল নাই। সেটা হচ্ছে তখন ছিনতাইকারীদের দৌরাত্ম অনেক বাড়ছিল। মতিঝিলে বেশ কয়েকজন ছিনতাইকারীকে ধরে পাবলিক পুরায় মেরে ফেলছিল, কয়েকজন ছিনতাইকারীকে হাতে নাতে ধরে পুরায় মেরে ফেলছিল। তারপর বাংলাদেশে কোনো ছিনতাইকারী বা চোর রাস্তায় ধরা পড়লে তাদেরকে পিটায় মেরে ফেলা, এটা বাংলাদেশের একটা কমন কালচার। কমন কথা। তৃতীয় কমন কালচার হইতেছে যে ধরো কেউ একজন রোড অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভার এটা ধরো বাচ্চাকে ধাক্কা মারছে, তাকে কিন্তু কেউ লোকজন ধইরা কিন্তু পুলিশের হাতে তুলে দেয় না, ধইরা পিটায় এখানে মেরে ফেলে। ফলে ধরো ছোটখাটো অ্যাক্সিডেন্ট করার পর ধরো একটা হয়তো ধাক্কা মারছে, লোকটা হয়তো বেঁচে যাইতো। এখানে হইলে যেটা হয়, তোমার অ্যাক্সিডেন্ট তো মানুষই করে, তুমি সাথে সাথে গাড়ি থামায়া নিজেই পুলিশকে কল করবা বা হেল্প করতে ছুটে যাবা। বাংলাদেশে কি হয়, যে হয়তো মরে নাই কিন্তু ওকে ভয়ের চোটে, ড্রাইভার সে হয়তো একজন হিট করছে, সে মরে নাই, তো ভয়ের চোটে তাকে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালায় যাইতে হবে, এজন্য সে তার উপর দিয়ে গাড়ি চালায়, সে পালায় গেল। ঠিক আছে, তো এইটা একটা ধরো, এইটা একটা লেয়ার, মানে অনেকগুলো শেড আছে এখানে, এইটা একটা লেয়ার। এর বাইরে আরেকটা লেয়ার হইতেছে যে তুমি যদি গত কয়েক মাসের ঘটনাগুলা দেখো, একটা হচ্ছে পাথর দিয়ে মারা হইলো। পাথর দিয়ে যে কে মারা হইলো সেইটা আমি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করছি, যেভাবে পাথর মেরে করা হইলো। ওর একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, ওর একটা Exactly. ব্যক্তিগত আক্রোশ ছিল ওই লোকটার উপর। আমি ওইটাই পার্থক্যটা করতেছিলাম যে ওটা কিন্তু আচ্ছা। এক ধরনের অন্য ধরনের মোটিভেশন ছিল। ওর ছিল যে হ্যাঁ, হ্যাঁ। মানে এটা অসম্ভব কিছু না যে আমি যখন প্রচন্ড রাগে দেখা যায় স্ত্রীও স্বামীকে অনেক সময় বা স্বামী স্ত্রীকে অনেক সময় ভয়াবহভাবে নৃশংসভাবে হত্যা করে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে একটা মাজার, একটা কবর থেকে লাশ বের করে তাকে পুরায় মারল।
এইটা হচ্ছে আমাকে খুব অনেক বেশি শক করছে এই পাথরের ঘটনার চাইতে। কারণ পাথরের ওই ঘটনা ওইটা ঠিক একটা মব ছিল না, কিন্তু এই যে এখানে হাজার হাজার জনতা একটা কোথায় জানি দৌলতপুরে না কোথায় যেন একটা মাজার থেকে একটা কবর থেকে লাশ বের করে কোন একটা পীরে তাকে আগুন দিয়ে পুড়াই দিল, এবং এটা শত শত লোক একসাথে কাজটা করলো। তখন এটা আমাকে প্রথম হচ্ছে অ্যালার্ট করে খুব, যে এটা ভয়াবহ ঘটনা। আর এই দীপুচন্দ্রর ক্ষেত্রে এটা আরো বেশি ভয়ের, যে এইখানেও আমি দেখলাম ভিডিও ফুটেজটা যতই কষ্টকর হোক দেখতে হয়েছে আমাকে, দেখলাম। এবং আমি এখানে বলতে পারবো না যে এখানে যে কি কোনো একটা বিদেশি শক্তির এজেন্টটা এসে সে পুরাই দিচ্ছে, ব্যাপারটা এরকম না। সবাই মিলা করতেছে, সবাই মিলা উল্লাস করতেছে, সবাই আনন্দ করতেছে, সবাই ভিডিও করতেছে, এবং অংশগ্রহণ মোটামুটি সবারই ছিল। তো এইটা নিয়ে আমাদের মনোবিজ্ঞানীদের, বাংলাদেশে আসলে মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী বইলা কোনো বস্তু না, এটা আমাদের সিরিয়াস। মোহিত কামাল ছিল না? কখনো ছিল না? কি ডক্টর না, মোহিত কামাল ছিল না? ধরো সাইকিয়াট্রিস্ট, তাকে আমরা মনোচিকিৎসক বলতে পারি, বিজ্ঞানী বলতে পারি, কিন্তু এটা নিয়ে আমাদের একটা ব্যাপক ভিত্তিক গবেষণা দরকার। গবেষণার আগে যেটা দরকার, এটা ইমিডিয়েটলি থামানো। আমি আসিফ ইমতিয়াজ রবি, আমি আজকে বলতেছি, এটা যদি থামানো না যায়, এই কালচারটা যদি থামানো না যায়, তাহলে বাংলাদেশ সিরিয়াসলি গৃহযুদ্ধের মধ্যে ঢুকে যাবে। তুমি যদি সোশ্যাল মিডিয়ার হ্যাট্রেড গুলা খেয়াল করো, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আমি গালিগালাজের কথা বলতেছি না। গালিগালাজ যে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে অশ্লীলতার জায়গা, আর একটা হচ্ছে নৃশংসতার জায়গা। গালিগালাজ কিন্তু এখন নৃশংস দিকে যাচ্ছে, প্রচন্ড নৃশংস দিকে যাচ্ছে। এই নৃশংসতাটা এবং এই নৃশংসতা আমরা খুব সাধারণভাবে সবাই অ্যাকসেপ্ট করে দিতেছি। আমাদের কাছে মনে হচ্ছে ওকে, হ্যাঁ, প্রথম আলো আগুন লাগানো, ওরা তো অনেকদিন ইন্ডিয়ার দালালি করছে, দালালি করছে কি করে সেটা পরের প্রশ্ন। আচ্ছা, ধরে নিলাম করছে, তা বলে তুমি তাদেরকে কেন পুরাই দেবা? এই যে আমি তোমাদেরকে বললাম যে শেখ হাসিনাকে নিয়ে আসা, তাহলে সবাই আমি অন্তত এটা প্রতিবাদ করবো। কারণ দেখো, পৃথিবী এখন এমন জায়গায় চলে গেছে যে এখন কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে মৃত্যুদণ্ড উঠাই নেওয়া হয়েছে। কেন মৃত্যুদণ্ড উঠাই? লজিকটা কি ছিল? লজিকটা ছিল এই, যে ও একটা অসুস্থ, ও একটা অপরাধী দেখেই তো আরেকটা মানুষকে খুন করছে। তো রাষ্ট্র তোর মতো অসুস্থ না, আইন তোর মতো অসুস্থ না, বিচার বা জজরা তোর মতো বা জুরিরা তোর মতো অসুস্থ না, যে ওকে ওই অপরাধী আবার ফাঁসিতে ঝুলাবে। একটা মানবিক জায়গাটা পানিশমেন্ট দেওয়া উচিত। ঠিক আছে, ক্যাপিটাল পানিশমেন্ট মানে আর কি, যে মৃত্যুদণ্ডটা অনেক দেশ থেকে উঠাই দেওয়া হয়েছে অলরেডি, অল্প কয়েকটা দেশেই বা আছে আর কি। তো এই যে সভ্যতার এই জায়গাটা যে দাঁড়ায় রয়েছে, সেইখানে এইরকম ঘটনাটা ঘটতেছে। এবং আমি এই ঘটনায় আমি শঙ্কিত। এবং একই সময়ে দেখো যে ইন্ডিয়াতে দলিতকে বাংলাদেশের মুসলমান ভেবে মেরে ফেলে দিতেছে। এখন ধরো আমি যদি বাংলাদেশে, আমি তো খুব রাস্তাঘাটে ঘোরাঘুরি করি, ঠিক আছে, ধরো আমার যদি কেউ গাই তুই তো রড দালাল, তোর নাম কি? আমি বললাম রবি। এই তো রবি, এটা কিন্তু নাম। And you never know, তোমার সাথে সাথে যদি 10-12 জন অ্যাটাক করে বসে, আমি এমনি হার্টের রোগী, 2টা ঘুষি মারলে আমি এমনি মারা যাবো, ঠিক আছে। এক্স্যাক্টলি। তো এই যে আমাদের সমাজে যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে, আমরা কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারতেছি না। আমি রবীন্দ্রনাথের ভক্তদের মধ্যে অন্তত 5টা উপদল পাইছি, তারা সবাই রবীন্দ্রনাথের ভক্ত। আমি এই যে ভার্জিনিয়ায়, আমি নিজে একজন রবীন্দ্রনাথের প্রচন্ড বড় অন্ধ ভক্ত। এবং আমার সামনে আমি যদি উল্টা দিকটা দেখাতে পারতাম, একটা দেয়াল আছে, এখানে আমি রবীন্দ্রনাথের উপর 3 বছর ধরে একটা উপন্যাস লিখতেছি, ঠিক আছে। 3 বছর ধরে এই যে এখানে লেখা আছে 1882 সালে, হ্যাঁ, নতুন বৌঠান, ঠিক আছে। 1870 সালে রবীন্দ্রনাথদের বাড়িতে প্রথম হচ্ছে পাইপলাইন দিয়ে পানি আনা হয়, প্রথম গঙ্গা থেকে। আমি আমাকেই আরেকজন রবীন্দ্র ভক্ত আছে আমাদের বাসা থেকে 10 মিনিট দূরে, সে আমাকে দেখতে পারে না। সে বলে আমি রবীন্দ্রনাথকে অপমান করি, বা আমি রবীন্দ্রনাথকে নিয়ে, কারণ আপনি তো তার আগে তোমাকে দেব না ভুলিতে নজরুলকে নিয়ে লিখে ফেলছেন। সে রবীন্দ্রনাথকে দেখতেছে হচ্ছে ঈশ্বর হিসেবে, তোমাকে অবশ্যই পাঞ্জাবি পরতে হবে, এবং সেটা গিলে করা সিল্কের পাঞ্জাবি হইতে হবে,
আচ্ছা। এবং তার আগে অবশ্যই গোসল টোসল করতে হবে, সুন্দর করে চুল আঁচড়ানো থাকতে হবে, এই করতে হবে, তাইলে তুমি রবীন্দ্রসঙ্গীত ওই যে টেনে টেনে গাইতে হবে, ঠিক আছে? আমি ধরো একটু রবীন্দ্রনাথ আধুনিক ভাবে দেখতে, তার মানে কি দেখো আমাদের বিভক্তিটা কি পরিমাণ। এক রবীন্দ্রনাথের ভক্তদের মধ্যে আমি মধ্যে 5 থেকে অনেকগুলো 50টা বেশ গ্রুপ আছে। দেখতে পাইতেছি। একদল বলছে না রবীন্দ্রনাথ হচ্ছে একজন ঈশ্বর, আর এবার না উনি হচ্ছেন একজন দার্শনিক। মানে আমাদের সমাজে এত বিভক্তি, আর আর এটা হলো শিক্ষিত সমাজের কথা বলতেছে। আর যারা অল্প শিক্ষিত, কম শিক্ষিত, হুম, যারা বিশ্বাস করে মাটির নিচে অ্যান্টার্কটিকা একটা মহাদেশ, আস্ত একটা মহাদেশ আছে, যারা যারা বিশ্বাস করে যে করোনা একটা কি বলে করোনা বলে কিছু নাই, বা এটা একটা মানে তুমি, আমি আসলে খুব খারাপ একটা লক্ষণ। এবং মানে মানুষ এখন খুব, মানে তুমি কল্পনা করতে পারো যে একজন লোক তার 4 মিলিয়ন ফলোয়ার, সে ফেসবুকে এসে বলতেছে, লিখতেছে যে একটা ইটও যেন না থাকে। হুম। তার 5 মিলিয়ন ফলোয়ারের মধ্যে একজনও যদি এটাকে সিরিয়াসলি নিছে, একজন না, শত শত মানুষ এটাকে অনেকে সিরিয়াসলি হ্যাঁ। নিচ্ছে, মানে আমার কি কি একটা দায়িত্ববোধ থাকবে না যে আমার এরকম। হুম, এবং সবাই সবাইকে মানে গালি দিতেছে, ই করতেছে। এবং তুমি দেখবে আরেকটা মজার ব্যাপার, আজকে যে হিরো, আজকে তোমাদের কাছে রবি ভাইয়ের খুব ভালো মনে হইতেছে, ইন্টারভিউ নিতেছ, কালকে তোমাদের মনে হয় এই লোকটা যে এত বড় বাটপার আগে তো জানতাম না। এই ভিডিও সবাই খুব তাড়াতাড়ি তাদের মানে কোন না কোন এক ধরনের সবাই কোন খুব ঘটনা তাড়াতাড়ি ঘটে যায়। কনক্লুশনে পৌঁছাই যাচ্ছে আমরা, তাই না? আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ভাইয়া এটা আসলে একটা, আমরা সবাইকেই বলবো যারা দেখছেন যে আরো সহনশীল হই। ভিন্ন মত থাকবেই, কিন্তু আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল হই, আমাদের বাংলাদেশকে সবার জন্য নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি এবং ভিন্ন মতকে শ্রদ্ধা করি, গুজবে কম কান দেই, মব মুভমেন্ট বা মব জাস্টিস এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকি। বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তি লগ্নে আছে। আগামী নির্বাচনটি আমাদের জন্য খুবই জরুরি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর দেশের দিকে যাই, সেটাই সবার প্রতি আহ্বান। যারা দেখছেন তারা প্লিজ ফেসবুকে আমাদেরকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে রবি ভাই আছে, রবি ভাইয়ের সাথে আমরা অনেক গল্প করে ফেলেছি। একটা বিষয় দিয়ে শেষ না করলেই নয়, সেটা হচ্ছে যে রবি ভাই প্রায় 13 বছর প্রথম আলোতে ছিলেন, রাইট রবি ভাই? সো না, আমি 13 বছর recently- যুগান্তরে ছিলাম। আমি যুগান্তরে প্রথম আলো ছিলেন 13 যুগান্তরে বছর। ছিলাম, যুগান্তরে। হুম, বিচ্ছুতে আপনি ছিলেন। তো আপনি যেহেতু প্রথম আলো দিয়ে শুরু করছেন, আলপিনে ছিলেন, তো আমি আসলে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেল, একই সময় হাদির মৃত্যুর দুঃসংবাদ আমরা পেলাম এবং একই সাথে সেদিন বাংলাদেশে সবাই বলছে যে আনপ্রেসিডেন্টেড, এর আগে কখনো হয়নি যে এরকম সংবাদ মাধ্যমে এ ধরনের আক্রমণ। তো প্রথম আলোতে এই পুরো বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনার ইনস্ট্যান্ট রিয়াকশন কি ছিল? এবং যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে একদম আমরা সংসদে দাঁড়িয়ে একদম মানে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে, যেখানে প্রত্যেকটা কথা রেকর্ড হয় অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে, সেখানে আমরা দেখছি যে সে দেশের শত্রু, আওয়ামী লীগের শত্রু বলে প্রথম আলোকে পরিচয় করায় দিছে। যদিও সেটা অনেক কালচারাল এলিটিসদের কাছে খারাপ লাগেনি হয়তো বা সেই সময়, বা সে সময় তারা মৃদু বকে দিয়েছে বা মুচকি হেসেছে, কিন্তু এখন আমরা দেখলাম যে তার থেকে অনেক ভয়াবহ আক্রমণ হয়ে গেল প্রথম আলোর উপর। এবং এই পুরো বিষয়টায় খুব একটা মজার একটা ভিউ পয়েন্ট আমার হচ্ছে যে একই সাথে প্রথম আলো কিভাবে সম্পূর্ণ দুটো এক্সট্রিম মানে দুটো এক্সট্রিম আইডিওলজিকে শত্রু হয়ে গেল। তাহলে কি তারা আসলে অনেক বেশি নিউট্রাল দেখে, নাকি এখানে আসলে অনেক বড় কোনো একটা গেম আছে? এই বিষয়ে আপনার সাথে গল্প করতে চাই। না, এবার তুমি তো আর প্রশ্নের মধ্যেই উত্তর আছে, ঠিক আছে? আচ্ছা। যে সত্যিকারের সাংবাদিক, হ্যাঁ, যেমন আমারে বিএনপির লোকরা বলে আপনি হচ্ছেন আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লোকরা বলে আপনি আচ্ছা। হচ্ছেন বিএনপির দালাল, আবার দুই দল একসাথে বসলে বলে আপনি হচ্ছেন জামাত, আবার জামাত আমারে বলে আমি হচ্ছি ধর্মবিদ্বেষী। তখন আমি বুঝি যে আমি আসলে সঠিক রাস্তায় আছি। হ্যাঁ, আবার আমার এখানকার ওই যে মেরিল্যান্ডের কিছু বন্ধু বান্ধব আছে, তারা বলে যে আপনি প্রচন্ড রকম ইসলামপন্থী, ঠিক আছে? তো আর তখন বুঝি যে মানে একদল একই সাথে আমাকে একদল ধর্মবিদ্বেষী বলতেছে,
আবার সত্যিকারের ধর্মবিদ্বেষীরা আমার বলতেছে ইসলামপন্থী, তখন আমি বুঝি যে আমি ঠিক লাইনে আছি, আল্লাহ যেন আমার এই জায়গায় রাখে আর কি। আর দ্বিতীয় যে কথা, হ্যাঁ এটা প্রথম আলো অনেকের চক্ষুশূল। আর দ্বিতীয় কথা হইতেছে যে হ্যাঁ এটার পিছনে প্রথম আলোকে আঘাত করার পিছনে, প্রথম আলো ছায়ানোট এগুলাকে আঘাত করার পিছনে একটা আমি আবার সেই বলি যে এটার পিছনে এক ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানির এক ধরনের ইনভেস্টমেন্ট এখানে ছিল। কারণ এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরা শেখ হাসিনাকে যথেষ্ট যন্ত্রণা দিছে এবং ভবিষ্যতেও এরা যন্ত্রণা দেবে। সো মানে মানে এই মিডিয়াগুলো সিরিয়াসলি একটা কি বলে একটা শক্তিশালী জায়গায় আছে যারা ওয়াচডগ হিসেবে কাজ করে। সো এদেরকে ফেলে দেওয়াটা বা এদেরকে ভয় দেখানোটা বা এদেরকে ভয় দেখানোর মাধ্যমে একটা পরিস্থিতি তৈরি করাটা একটা উদ্দেশ্য ছিল। তুমি দেখো আজকে সারা পৃথিবীর লোকজন জানে যে বাংলাদেশে 2টা মেজর পত্রিকাকে আগুন দিয়ে পুড়ায় মারা হয়েছে এবং এটার যে গ্লোবাল যে ইম্প্যাক্টটা আমাদের উপর পড়বে। এখন কথার কথা, আজকে ধরো এখানে নাইকি ঠিক করলো, তাদের হয়তো গত বছরের একটা ছিল যে তারা একটা বাংলাদেশের ফ্যাক্টরি করবে, বা আজকে এই আমেরিকার কোনো বিগ টেক বা বড় একটা কোম্পানি তারা বাংলাদেশে ফ্যাক্টরি করতে চায়, বাংলাদেশে কোনো স্টার্ট আপ করতে চায়। আজকে তাদের সবার প্রথমেই নজর আসবে যে বাংলাদেশের মেজর 2টা পত্রিকা একদল লোক গিয়ে আগুন দিয়ে একই সময় পুড়াই দিচ্ছে এবং পুলিশ আর্মি কিচ্ছু করতে পারে না। তারা যাবে না, পরিষ্কার কথা তারা যাবে না। আমি নিজে আমি একদম তোমাদেরকে ঝাইরা কাশি, আমার ফ্যামিলি মেম্বারে জানে আমার এই সপ্তাহে বাংলাদেশে যাওয়ার কথা, অ্যান্ড আই ক্যান্সেলড ইট। ঠিক আছে, অ্যান্ড আই ক্যান্সেলড ইট। তোমরা তো জানো ডিসেম্বরের টিকিট কত এক্সপেন্সিভ হয়, ক্যান্সেল করায় কি পরিমাণ ক্ষতিপূরণ আমাদের দিতে হয়েছে। সো আমি এখানে আমার এক ভাইয়াকে চিনি, ওনার ঢাকায় বেশ কিছু ব্যবসা পাতি আছে, কিছু ব্যবসা বাণিজ্য আছে। উনি ব্যবসায়ী হিসেবে এখানে আসছেন, এখানে সেটেল হয়েছেন, বাট বাংলাদেশ উনি এখনো ব্যবসা অপারেট করেন। উনারও আমার সাথে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, ঠিক আছে আপনি যান, আমি কয়েকদিন পর আসবো। আমি কালকে জিজ্ঞেস করলাম, মাথা খারাপ, আমি এর মধ্যে যাবো, আমার পারলে বেচা যা আছে বেচা টেচা আমি সব এখানে নিয়ে আসবো। সো আমরা আমাদের ভাগ্য নিজেরাই করতেছি, বলার কিছু না। এবং ফেসবুকে আমি ওই যে যারা এখানে কমেন্টে লিখবে আইসা, ভাই তা বলে কি প্রথম আলো কি ধোয়া তুলসী পাতা, তা বলে কেউ মুখ, আমি তাদেরকে বলবো ভাই একটু রাগটা কমান, রাগ দিয়ে তো পুরা দেশটার 12টা বাজায় দিলেন, রাগটা কমান। আমি আর বাকি 2জন আমরা এখানে খুবই ভালো আছি, আরামে আছি। বাংলাদেশ নিয়ে না ভাবলে আমাদের কিচ্ছু যায় আসে না, অ্যাবসলিউটলি কিচ্ছু যায় আসে না। এই যে ভাবি এটা একটা বাজে অভ্যাস, এটা বাজে একটা অভ্যাস। ঠিক আছে, দেশে আপনারা আছেন, আপনাদের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, মানে এখানে এমনিতেই চাকরি বাকরি নাই, তারপর যদি ইনভেস্টমেন্ট কমে যায়, গার্মেন্টস এর অর্ডার যদি বন্ধ হয়ে যায়, কি করবেন? একদম নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে। মানে করবেনটা কি? এবং আপনি কেন হাতে অস্ত্র তুলে দিচ্ছেন? কারণ আপনার কাছে মনে হয়েছে অমুক পত্রিকা ভারতের দালাল, এই জন্য আপনি এত বড় একটা কাণ্ড করে বসছেন। এটা তো ভাই এই যে মানে আচ্ছা, কেউ যদি ভারতের দালাল হয় সমস্যা কি? মানে ভাই এই কথা আমাকে আমাদের এখানে বলে আমাদের বাসা বাড়ি যদি বাংলাদেশে গরুর দালাল থাকতে পারে, ইয়ের দালাল থাকতে পারে, আমি বললাম না আর কি শব্দটা, থাকুক কেউ দালাল, সমস্যা কি? তুই দালাল থেকে দূরে থাক, তুই বল যে আমি দালালদের পত্রিকা পড়ি না, ফাইন। তোর কাছে যেটা মনে হয় দালাল না তার পত্রিকা পড়, বাট পড়, অ্যাটলিস্ট পড়ালেখা কর, গুগলে সার্চ দিয়ে দেখ। এখানে ভাই হাদির কথাটাই বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডায়লগ ছিল যে প্রথম আলোর এগেনস্টে যাইতে হইলে প্রথম আলোর লেভেলের আরেকটা প্রথম আলো বানাইতে হবে। কারণ এখানে সিএনএন আছে আর ফক্স আছে, এখন সিএনএন এর সাথে যদি টকের টক পাল্লা লড়তে যায় তাহলে তো হবে না। সিএনএন এর সাথে পাল্লা লড়তে যায় ফক্স, একদিন আমরা পাল্লা দিব, একদিন আমরা দিব। স্বপ্ন দেখতে দোষ কি? স্বপ্ন দেখতে দোষ নাই, কিন্তু বাংলাদেশ হচ্ছে ভাই মানে ইন্ডিয়ার যে আসলে আমরা কি আসলে শুধু বাংলাদেশ মানে
ইন্ডিয়াও যে মানে আমাদের যে পশ্চিম বাংলাদেশের মানুষের কিন্তু আপনি মনে করেন যে সাইকোলজি যেটা এবং আসলে এটা কিন্তু আমাদেরও রিসেন্টলি হয়েছে, এটা বলতে মানে দ্বিধা নাই যে পাশের দেশ থেকেও ইন্ডিয়া থেকে আমরা যেসব নিউজ শুনি, প্রথম আলো ডেইলি স্টার বাদ দিলাম না, বাট যেরকম গার্বেজ বের হয়, ময়ূক রঞ্জন টাইপের লোকজনের যেসব গার্বেজ বের হয়, এগুলা তো ভাই আসলে আপনার ইয়াতে চলে। এখন বাংলাদেশের মানুষ তো চলে রিলের উপরে। এইসব রিল মনে করেন আপনি আর আমরা এই 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত এগুলা নিয়ে কথা বললাম, এটার ভিউ কিন্তু 10,000 গেলে তো আপনি খুশি, খুবই খুশি। বুঝছেন? খুবই খুশি আর কি, মানে বেশি যাবে না আর কি, যাই হোক। কিন্তু ওই রিল কিন্তু যাবে হচ্ছে 6 মিলিয়ন লোকের কাছে। ফার্স্টে কলকাতায় 6 মিলিয়ন, এবং হ্যাঁ, চটকদার গল্প লাফায় লাফায় বলবে, 6 মিলিয়ন লোকের কাছে যাবে। ওই 6 মিলিয়ন লোকের গল্প যে পৌঁছাবে হচ্ছে মনে করেন কুমিল্লায় চা দোকানে, ওই সবাই ওই রিলটাই দেখবে। দেখার পরে এখন যখন শুনবে এরকম করে কেউ একজন বলতেছে, তখন তো যাবে আরো মাথা গরম হয়ে, কি রে ভাই ও এই পাগলা কি বলে, তাহলে তো আমার এরকম মানে এই করতে হবে সেই করতে হবে, বুঝছেন? এখন আমার নিজেরই মাঝে মাঝে মানে কি রে ভাই কি পাগল। ইমতিয়াজ, তুই কিন্তু কথা বলতে বলতে খুব দামি একটা কথা বলে ফেলছিস, খুবই দামি। আমি তোকে বলি, সেটা হচ্ছে আমি এটা সব সময় আজকে থেকে গত 20 বছর ধরে এই কথা, এবং এই কথাটা বলে আমি শেষ করবো, বিকজ আমার গলা পুরো শুকায় গেছে। সেটা হচ্ছে, এই কথাটা বলে আমি শেষ করবো। পাকিস্তানের খবর অতটা ভালো জানি না, তবে ইন্ডিয়ার খবর বলি। ইন্ডিয়ার মিডিয়া একটা গার্বেজ, এটার কোনো ক্লাসই হয় না। এবং ইন্ডিয়াতে অনেক ভয়ঙ্কর লোকজন আছে যারা প্রতিক্রিয়াশীল, যারা মানে এই যে বাংলাদেশে এরকম আগুনে পুরাই মারা, এটা ইন্ডিয়ায় খুব ডাল ভাত টাইপের একটা ঘটনা, খুবই ডাল ভাত টাইপের ঘটনা। কিন্তু ইন্ডিয়া একটা জিনিস আছে, যে কারণে ইন্ডিয়া দেশটা শেষমেশ খাদের কিনারা থেকে ফিরে আসে বারবার। সেটা হচ্ছে ইন্ডিয়া একটা শক্তিশালী সিভিল সোসাইটি আছে, সাংঘাতিক শক্তিশালী একটা সিভিল সোসাইটি। ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার সমালোচনা করতেছে, তার পররাষ্ট্রনীতি, ইন্ডিয়ায় বসে তার ধর্মের সমালোচনা করতেছে এরকম অনেক কবি, নামকরা লেখক আছে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা আছে, যেটা বাংলাদেশে নাই, যেটা বাংলাদেশে একেবারেই নাই। রিসেন্ট কি যেন মেটার নাম, আমি বয়স হয়ে গেছে, ওই যে উপন্যাস বের করলো, আরে আমরা কি এখন গুগল সার্চে দেখতে হবে? দেখেন জানি না, গড অফ স্মল থিং এর অরুন্ধতী রায়, আচ্ছা, অরুন্ধতী রায়, একজন অরুন্ধতী রায় ইন্ডিয়ায় আছে। বাংলাদেশের এরকম একজন ঔপন্যাসিকের নাম বল। ঠিক আছে, ইন্ডিয়ার সিভিল সোসাইটি গুলার যে পরিমাণ শক্তিশালী, কলকাতা চন্দ্রিল সে যেভাবে বুদ্ধিভিত্তিক বিতর্ক গুলা করে, এবং সেই বিতর্ক শোনার জন্য বা এই কলকাতায় বিতর্ক বক্তৃতা শোনার জন্য এখনো লোকজনের ভিড় হয়। বক্তৃতা মানে জাস্ট একটা কালচারাল বক্তৃতা শোনার জন্য যে যুক্তি, যে শার্পনেস, এটা তো আমি কলকাতার কথা বলতেছি, কিন্তু এই সাইডে আরো বেশি। তারা রং দে বাসন্তীর মতো একটা সিনেমা বানাইছে, যেখানে সবচেয়ে সেন্সিটিভ MiG-29 এর দুর্নীতি নিয়ে কথা বলছে, তারা ইন্ডিয়াটা বানাইছে। ওদের একটা সিনেমা আছে নিউটন, দেখিস, ঠিক আছে? তো মানে ইন্ডিয়ায় প্রচুর প্রোপাগান্ডা ট্র্যাশ ফিল্ম বানায়, এটা ঠিক আছে। অনেক যেখানে ইন্ডিয়ার নায়করা বিদেশে গিয়া ইন্ডিয়ার শত্রুদেরকে, ওগুলি ডন ফন ওইসব সিনেমার কথা বলতেছি না, আমি বলতেছি এইসব সিনেমার বাইরেও ইন্ডিয়া মোদির বিরুদ্ধে বা মোদির ন্যারেটিভের বিরুদ্ধে বা হিন্দুত্ববাদের ন্যারেটিভের বিরুদ্ধে নেটফ্লিক্সে ইন্ডিয়ার কতগুলো ইন্ডিয়ান সিরিজ, কতগুলো সিরিজ আছে, মজার মতো করে বা ইয়ের মতো করে, কি বলে, একটা ডিস্টোপিয়ান একটা সোসাইটির মতো করে বানাইছে। আপনি দেখেন আমির খানের পিকে অথবা পারেশ রাওয়ালের ছিল ওএমজি, ও মাই গড, ওএমজি, ঠিক আছে। ওরা যে মানে রিলিজিয়ন নিয়ে যে পরিমাণ আপনার স্যাটায়ার ইয়ে করছে, আসলে এটা তো সম্ভবই না, আমাদের ওই সহনশীলতা নাই একদম। সো ইন্ডিয়া কখনো মানে তুমি ইন্ডিয়াকে গালি দিতে পারো, তুমি গালি দাও, আমিও দেই, ঠিক আছে, মোদিকে অবশ্যই গালি দেই এতে, কিন্তু ইন্ডিয়ায় একটা সাংঘাতিক শক্তিশালী সিভিল সোসাইটি আছে। ইন্ডিয়াতে
লেখক আছে যারা সৎ লেখক, লেখালেখি কইরাই, বাংলাদেশের মতো দালাল লেখক না, চেতনা বই বাই করে না, ঠিক আছে, সিরিয়াস আলাপগুলা যারা লেখালেখির মাধ্যমে তোলে, গায়ক আছে, নায়ক আছে, অ্যাক্টিভিস্ট আছে, ওইটা আমাদের এখানে কমপ্লিট। আমাদের আছে হচ্ছে অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস আর অপতথ্য। হ্যাঁ, ময়ূক রঞ্জন তো ইন্ডিয়াতেই, ময়ূক রঞ্জন তো ইন্ডিয়াতে, বা ধ্রুব রাঠেও তো ইন্ডিয়াতে। বাংলাদেশে আমাদের ময়ূক রঞ্জন আছে, আমাদের কিন্তু নিজস্ব ময়ূক রঞ্জন আছে, তা আমাদের একটা ধ্রুব রাঠে কি আছে? দ্যাট ইজ দ্য থিং, বি ধ্রুব রাঠে। এই আজকে বাদতে ইয়ার ভাই আপনার সাথে না, গল্প of করে course. এত মজা লাগলো, আমি কয়েকটা প্রশ্ন করতে পারিনি, বাট আপনার যেহেতু একদম গলস হয়ে গেছে, কোনো সমস্যা নাই। But এখান থেকে আসলে কয়েকটা জিনিস আজকে উঠে আসছে, যেটা আমি একটু সামারি করতে চাই। যে ভাই আপনি যে কয়েকটা জিনিস বললেন, যে একই সাথে আমাদের সোসাইটি অ্যাজ এ মানে পাবলিক, আমাদের সবাইকে আসলে অনেক ম্যাচিউর হতে হবে, অনেক সহনশীল হতে হবে। আমাদের বাংলাদেশ যাতে জীবনানন্দ দাশের বসুন্ধরা হয়ে উঠতে পারে সবার জন্য, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, সেই আমরা আশ্বাস করতেই পারি এবং সেটাই চাই। একই সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর ম্যাচুরিটির প্রয়োজন আছে। আমাদের এই যে নিউজ এবং মিডিয়া এবং যারা একদম সিভিল সোসাইটি থেকে রিপ্রেজেন্ট করে, সুশীল সমাজকে রিপ্রেজেন্ট করে, ইন্টেলেকচুয়াল সোসাইটিকে রিপ্রেজেন্ট, তাদেরও আসলে ম্যাচুরিটির প্রয়োজন আছে। সব দিক দিয়ে আমাদের আসলে গ্রোথের অনেক বড় জায়গা আছে, তবেই আমরা সুন্দর একটা দেশ পাবো। এটা আসলে অসাধারণ একটা ডিসকাশন আজকে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে অনেক থাকার জন্য, ধন্যবাদ, আসার স্যার। জন্য। ভবিষ্যতে এবং- ইনশাল্লাহ আমরা আরো অনেকবার গল্প করার সুযোগ পাবো আপনার সাথে। এবং আমি শেষ করতে চাই আরেকটা জিনিস বলে, সরি ভাই, হোয়াট দ্য স্টোরি, আই হোপ যে এটা চালু রাখেন। আমার খুবই মজা লাগে। আমি আপনাকে 2-3 বার বলছি যে আমি অফিসে যেতে একটা শুনি, আসার পথে একটা শুনি, ঠিক কারণ আছে। আমার অফিস মোটামুটি 18-20 মিনিট কাভার করে আর কি। বুঝছেন? থ্যাংক ইউ ভাই। 30 thank you ডিসেম্বরে so আপনারা much. বন্ধ করে ফেলবেন বলছেন, বাট হোপফুলি আপনি ছোট ছোট ভিডিও এরকম করে যেতে পারবেন, সেটাই। এবং আমাদের প্ল্যাটফর্মে যারা আছে তাদের সবাইকে আমরা বলবো, প্লিজ প্লিজ রবি ভাইয়ের এই ইনিশিয়েটিভটাকে চালু রাখতে আপনারা যেভাবে পারেন অ্যাটলিস্ট দেখবেন এবং শেয়ার করবেন, ফলো করবেন। Thank you. সেটাই চাই আর কি। আর কিভাবে আমরা সাহায্য করতে পারি, বাট এটাই আর কি ভাই। অসাধারণ অসাধারণ ডিসকাশন, খুবই ভালো।